হ্যালো স্টুডেন্ট, নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকে আমি আমার যে নতুন WBCS প্রিলি প্লাস মেন্স অনলাইন ইন্টিগ্রেটেড ব্যাচ 28 নম্বর WBCS ব্যাচ যেটা শুরু হতে চলেছে 24শে জুন 2026 থেকে, সেই সম্পর্কে আলোচনা করব। আমি দেখেছি WBCS এর ডেট ঘোষণা করার দিন এবং তারপর থেকে বহুজনই আমাকে ফোন করে বলছো আপনার নতুন ব্যাচ কবে শুরু হবে, এবং সেই কারণেই আমি এই ব্যাচটা শুরু করছি। নইলে এই ব্যাচটা এই মুহূর্তে শুরু করার কোনো ইচ্ছা আমার ছিল না। তার কারণ কি? তার কারণ খুব স্পষ্ট। আমি দেখেছি এই যখন একটা হাওয়া ওঠে WBCS পরীক্ষার, অর্থাৎ উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজে যখন স্টুডেন্ট আসে তার সংখ্যাটা অনেক হয়, কিন্তু তার মধ্যে বেনজল অনেক হয়। ইম্যাচিওর স্টুডেন্ট, স্কেপটিক্যাল স্টুডেন্ট মারাত্মক হয় এবং তারা ক্ষতি করে। নিজেদের তো ক্ষতি করছেই, তার সাথে তার যে বন্ধু পরবর্তীকালে WBCS এর প্রিপারেশন নেবে তাকে বিভিন্নভাবে ডিমোটিভেট করে ক্ষতি করবে। বরং খারাপ সময়, এই যে বিগত 2.5 বছর WBCS পরীক্ষা হয়নি, এর মাঝে আমার যে ব্যাচগুলো শুরু হয়েছে সেখানে যে স্টুডেন্টগুলো এসছে তাদের রিটেনশন ক্ষমতা মারাত্মক, তাদের সেলফ ডিসিপ্লিন মারাত্মক, কনসিয়াসনেস মারাত্মক। এভরিডে মক টেস্ট দেয়, যখনই রুটিন ওয়াইজ মক টেস্ট হয়, এভরিডে ক্লাস দেখে এবং চুপচাপ থাকে, এবং এরা পরবর্তীকালে উন্নতি করবে, মেরিট লিস্টে নিজেদের নাম তুলবে। এই কারণে আমি ভেবেছিলাম আমি ব্যাচটা এই হাওয়াটা মিটে যাওয়ার পর অন্তত 3-4 মাস পর জুলাই আগস্টের দিকে শুরু করব। কিন্তু আবার এটাও দেখলাম এই WBCS পরীক্ষা হচ্ছে, এটা দেখে বহু পুরনো স্টুডেন্ট এমন আছো যারা WBCS এর প্রিপারেশন থেকে ছিটকে গেছিলে। এখন যেহেতু WBCS পরীক্ষা নিয়মিত হবে এবং কোনো ধরনের দুর্নীতি ছাড়া হবে বলে আশা করা হচ্ছে, সেই কারণে তোমরা আবার পড়তে চাইছো। সুতরাং আমি যদি শুরু করি তাহলে তোমাদের জন্য অন্তত লাভ হবে, কারণ তোমরা আগে কিছুটা হলেও পড়েছো WBCS সম্পর্কে। আমার কাছে পড়ো চাই অন্য কারোর কাছে পড়ো, কারণ আমার যে কোর্স হয় সেই কোর্সটা 12 মাস চলে, তোমরা জানো। 24শে জুন 2026 থেকে কোর্সটা শুরু হবে, 24শে জুন 2027 গিয়ে কোর্সটা শেষ হবে। এই 12 মাসের আগে কিন্তু কোনো কোর্স শেষ হবে না। তোমরা বলতেই পারো স্যার, ধরে নিন 6 মাস পর 2025 হচ্ছে, তাহলে 6 মাসের জন্য একটা ক্র্যাশ কোর্স আপনি লঞ্চ করুন। আমি করি না, আমি পারি না। আমাকে কখনো ক্র্যাশ কোর্সের কথা তোমরা বলবে না, আমি পারি না 6 মাসে WBCS এর সিলেবাস শেষ করতে। আমার টোটাল ক্লাস আছে 350টা, 350 প্লাস ভিডিও ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের মিলিয়ে। টোটাল নোট আছে 700টার উপরে। সেইগুলো দিতে তো হবে, সেগুলো দিতেই আমার 12 মাসে আমি হিমশিম খাই। আমার মনে হয় 15 মাস হলে এখানে সব থেকে ভালো হতো সিলেবাস শেষ করার জন্য, কিন্তু 12 মাসই যেহেতু এখন স্টুডেন্টের কাছে অনেক টাইম, সেই কারণে 12 মাসই কোর্সের ডিউরেশন রেখেছি। এর থেকে কমাতে আমি পারি না, আমি পারবো না, আমি কমাবো না। তাতে যদি আমার কাছে কোনো স্টুডেন্ট না ভর্তি হয়, ভর্তি না হবে, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। আমি ভিড় চাই না। আমার কাছে যারা আসবে তাদের মধ্যে কিছু হ্যাবিট সব সময় থাকা প্রয়োজন, কারণ তারা এসে আমার কাছ থেকে সহায়তা পাবে। আমি কিন্তু এটা ভেবো না যে তুমি আমাকে মান্থলি একটা ফিস দিলে 1200 টাকা, তার বদলে আমি তোমাকে এমন একটা জিনিস দেব তুমি সেটা দেখতে পাবে। তুমি দেখতে পাবে না এখানে কিছু। এখানে আমি তোমাকে যেটা দেবো সেটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, সেটা হচ্ছে কনসাসনেস, সেটা হচ্ছে একটা চেতনা, সেটা হচ্ছে একটা পথ দেখানো। কিসের পথ? না, WBCS পরীক্ষায় সাফল্য পাওয়ার অনেকগুলো পথ আছে, তার মধ্যে একটা পথ যেটা প্রুভেন, যেটা টেস্টেড এবং যেটা সহজ অন্যান্য পথের তুলনায়, সেই পথটা তোমাকে আমি দেখিয়ে দেব। এই কারণে আমি হচ্ছি পথপ্রদর্শক তোমার। কিন্তু পথে চলতে হবে তোমার একা, নির্জন পথ। আমার কথাগুলো মাথায় রেখে, আমার শিক্ষাগুলো মাথায় রেখে সেগুলোকে পাথেয় করে তোমার পথ চলতে হবে। সেই পথে সঙ্গে হবে তুমি এবং তোমার অন্তরাত্মা। এই দুজন তোমার সাথে থাকবে, তাছাড়া আর কেউ থাকবে না। এই কারণে সব থেকে বেশি পরিমাণে যেটা দরকার সেটা হচ্ছে নিজের অন্তরাত্মাকে চেনা। কারণ যখন তুমি নির্জন জায়গায় থাকো, যখন তুমি একা থাকো, যখন তোমার পাশে কেউ থাকে না, তখন তোমার ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে, সে তোমার সাথে থাকে। তাকে কেউ ঈশ্বর নামে চেনে, তাকে কেউ ভগবান নামে চেনে, তাকে কেউ আল্লাহ নামে চেনে, তাকে কেউ যীশু খ্রিস্ট নামে চেনে, তাকে কেউ নেচার নামেও চেনে।
যে যেই নামেই চেনো না কেন, সেই অন্তরাত্মাকে তোমার চিনতে হবে। আর সেই চেনার প্রসেসটা কখন থেকে শুরু হয়? যখন খারাপ সময় নিজে কিভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হয় সেটা তুমি শেখার দিকে এগিয়ে যাও। যখন হাজারো হতাশা দুর্দশা তোমাকে গ্রাস করে কিন্তু তবুও তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, তখন তুমি তোমার অন্তরাত্মাকে চিনতে পারো। তার কারণ তখন তোমার পাশে তো কেউ থাকে না, সেই অন্তরাত্মাই তোমাকে বাঁচিয়ে রাখে, সেই অন্তরাত্মাই তোমাকে আশার আলো দেখায়, সেই অন্তরাত্মাই তোমাকে নিয়মানুবর্তী বানায়, তোমার ডিসিপ্লিন তৈরি করে। তুমি তখন প্রকৃতিকে ধন্যবাদ দাও যে অনেক ধন্যবাদ, আমি জানি একটা লোহাকে পিটিয়ে পিটিয়ে ইস্পাত তৈরি করতে হয়, আপনি আমাকে পেটাচ্ছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আপনি আমাকে পেটান, পিটিয়ে ইস্পাত তৈরি করুন। আমি এই যে লড়াই, এই লড়াই ছেড়ে যাব না। যে লড়াই কখনো ছাড়ে না সে কখনো হারে না। হারবে কি করে? যে যুদ্ধক্ষেত্রের ময়দানে সবসময় আছে, হাজারো ঘাত প্রতিঘাতের পর তাকে তো আর পরাজিত বলা যায় না। তাকে যেমন জয়ী বলা যায় না, পরাজিতও বলা যায় না। সে লড়াই করছে। লড়াই করা আমাদের প্রত্যেকের কাজ। আমাদের জীবনে সবসময় লড়াই করেই চলতে হবে। বহু লড়াই জীবনে আছে, সেই প্রত্যেকটা লড়াই যে ঢাল তরোয়াল নিয়ে হয়, সেই প্রত্যেকটা লড়াই যে অস্ত্র নিয়ে হয় তা নয়। কিন্তু প্রত্যেকটা লড়াই আমরা জিততে পারবো যদি আমরা আমাদের নিজেদেরকে মানসিকভাবে জয় করতে পারি, আমাদের অন্তরাত্মাকে চিনতে পারি। কারণ আমাদের অন্তরাত্মা সব থেকে বেশি খুশি হয় কিসে? আমার কর্মে। আমি কর্মফলে মারাত্মক বিশ্বাস করি, এবং এই কর্মফলটা এমন নয় যে পরজন্মে পাওয়া যায় বলে আমি বিশ্বাস করি। পরজন্ম আছে কি নেই সেই সম্পর্কে আমার সম্যক ধারণা নেই, আমি এই কারণে কোনো মন্তব্য থেকে বিরত থাকি। কিন্তু এটুকু আমি বিশ্বাস করি, আমি এ জগতেই যদি কোনো ভালো কাজ করি ভালো ফল পাবো, এ জীবনেই কোনো খারাপ কাজ যদি করি আমি খারাপ ফল পাবো। এর অন্যথা হয় না। এর উদাহরণ আমরা চারপাশে অহরহ দেখতে পাই। কোনো শাসকের বদলানোয় আমরা দেখতে পাই, কোনো মানুষের উত্থানে আমরা দেখতে পাই, কোনো মানুষের পরাজয়েও আমরা দেখতে পাই। সেগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনের একটা পর্যায়ে একটা নির্দিষ্ট কর্ম থাকে, সেটা প্রত্যেকের করা উচিত। সেটা যদি সে করে তাহলে সে সফল হবেই। যেমন তোমরা স্টুডেন্ট, তোমাদের এখন কর্ম কি? WBCS এর পড়াটাকে ভালো করে পড়া, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করা, কোনো অন্ধ আবেগে ভেসে না যাওয়া, কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ফেসবুকে কোনো তর্কে না জড়ানো, শুধুমাত্র পড়াশোনাটা করা, পড়াটাকে বোঝা এবং সেটাকে নিজের অন্তরাত্মার সাথে আলোচনা করা এবং নিজেকে ডিসিপ্লিনারি একটা মেজার্সের মধ্যে আনা। এইটাই যদি তুমি এখন ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু তোমার ওই WBCS এর পথ চলা অনেক সহজ হয়ে যাবে। তার কারণ তোমার অন্তরাত্মা তোমার নির্দেশে সাড়া দেবে। আর এটা যদি না করো, তুমি যদি তোমার প্রাইমারি কর্মে ব্যাঘাত ঘটাও, সেকেন্ডারি কর্মগুলোকে বেশি ফোকাস করো, যেগুলো এখন করা উচিত নয় পরবর্তীকালে করা উচিত বা তার নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে, তাহলে তোমার সফল হওয়ার পথে কিন্তু বারবার বাধা বিপত্তি এগুলো আসবেই। তবে বাধা বিপত্তি আসলেও কষ্ট কিছু নেই। ওই যে বললাম লোহাকে পিটিয়ে পিটিয়ে ইস্পাতে পরিণত করা হয়। ওই বাধা বিপত্তি আসার পর যখন তুমি সেই বাধা বিপত্তি থেকে শিক্ষা নেবে, তখনই তুমি আবার সফলতার দোরগোড়ায় পৌঁছবে এবং আলটিমেটলি সফল হবে। সেই কারণে এই পেশেন্স, মেন্টাল এন্ডুরেন্স, রেগুলার স্টাডি হ্যাবিট, ডিসিপ্লিন, পজিটিভ লার্নিং অ্যাটিটিউড, ইমোশনাল স্টেবিলিটি, রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা, ইচ্ছা শক্তি, এগুলো যেন তোমার থাকে, তবেই তুমি আমার কাছে ভর্তি হও। নইলে সাগ্নিক স্যার তোমার জন্য অত্যন্ত বাজে একজন টিচার হবে। কারণ এই টিচার নিজের বিজ্ঞাপন কোনোদিন দেয় না, এই টিচারের নামে একটা পোস্টার কোনোদিন দেখতে পাবে না, এই টিচার তার সাকসেসফুল স্টুডেন্টদের পণ্যায়ন করে না। এই টিচার থাকে নিজের জগতে, সমাজ থেকে বিচ্যুত, একা একটা ঘরে থাকে, বিকেল 4টের সময় ঘুম থেকে উঠে স্টুডেন্টরা যে কলগুলো করেছে বা কোয়ারিগুলো করেছে সেগুলোর উত্তর দেয়,
স্টুডেন্টরাও অবাক হয়, 12টার সময় ফোন করি স্যারকে, দুপুরবেলা স্যার ফোন ধরে না কেন? কারণ স্যার ঘুমায় বলে। তারপর স্যার খাটে, সকাল 6টায় আবার ঘুমাতে যায়। এভরিডে নোট আপগ্রেড করে, নোটে যদি সামান্যটুকু একটা ভুল থাকে সেটার জন্য পুরো ক্লাসটাকে পরিবর্তন করে, নতুন করে ক্লাসটাকে আবার বানায়, আবার স্টুডেন্টদেরকে দেয়। প্রত্যেকটা ব্যাচের মক টেস্ট নিজে হাতে বানায়, প্রত্যেকটা মক টেস্টের প্রশ্ন নিজে দেখাশোনা করে। এরকমভাবে স্যারের জীবন চলে। স্যারের কারোর সাথে আড্ডা মারে না, স্যারের কোনো বন্ধুদের গ্রুপ নেই। স্যারের একটাই বন্ধু আছে, সে আবার তার থেকে বয়সে 4 বছরের বড়। তার সাথে স্যার একটু গল্প করে। আর স্যারের স্ত্রী আছে, স্যারের সন্তান আছে, স্যারের বাবা মা আছে, তাদের নিয়েই থাকে। আমি আমার পরিশ্রম দিয়ে আমাকে চিনতে বলি। আমি স্টুডেন্টদের কাছে বেশি কথা বলি না, কারণ আমি সবসময় বলি, আমি মনে করি একজন শিক্ষক যদি নিজে পরিশ্রম না করে তাহলে একটা স্টুডেন্ট কিভাবে বুঝবে তার পরিশ্রম করতে হবে। আমি সবসময় বলি, আমাকে দেখো না, আমার চেহারাটার দিকে তাকাও, আমার চোখের তলায় তুমি সবসময় কালি দেখতে পাবে। এটা স্বাভাবিক, এটা নিয়ে আমি কোনো দুঃখ বোধ করি না। চোখের তলায় কালি তো থাকবেই। একটা পরিশ্রমী মানুষ, একটা 30 বছরের মানুষ যে পরিশ্রম করতে পারে, কারণ পরিশ্রম করার বয়স বেশি দিন থাকবে না, সেই সময় তার চোখের তলায় কালি থাকবেই। এবং প্রত্যেকটা স্টুডেন্ট যারা এই সরকারি চাকরি পড়াশোনা করছে 20 বছরের পর, তাদের প্রত্যেকের চোখের তলায় কালি থাকা উচিত, তার মানে সে ঠিকঠাক এগোচ্ছে। দারিদ্রতার মধ্যে, মলিনতার মধ্যেও একটা আনন্দ আছে। অনেকে বলে সেই আনন্দটা বাজে, আমি বলি সেই আনন্দটা সবসময় ভালো। নিঃসঙ্গতার মধ্যে একটা আনন্দ আছে, সেই আনন্দটা সবসময় ভালো, আমি এটাকে খুব এনজয় করি। তার কারণ ওই যে অন্তরাত্মাকে যে চিনতে পারে, তার আর মনে হয় না যে সে নিঃসঙ্গ, সে একা। কারণ সে জানে আমার সাথে কেউ থাকুক আর নাই থাকুক, আমার বুকের মাঝে যে আরেকজন সাগ্নিক সুন্দর বাস করছে, সে আছে, সে সবসময় আছে। এই যে এই ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসে তো কোনো স্ক্রিপ্ট নেই, আমি নিজের মন থেকে কথাগুলো বলছি। এই যে মন থেকে কথাগুলো বেরোচ্ছে, কে বের করছে? আমি না, আমার অন্তরাত্মা। আমি যখনই ভাবি বা ভেবেছিলাম WBCS পরীক্ষা 2.5 বছর হচ্ছে না, মাঝে মাঝে মনে হতো আমার কি অন্য পরীক্ষাগুলোর দিকে ফোকাস করা উচিত? অন্তরাত্মা মাঝখান থেকে বলতো, একদমই না, ভুল করিস না, তুই মনে রাখবি আজকে যা তা হয়েছিস কিন্তু এই WBCS পড়িয়েই। একটা জিনিসে এতটা তুই অধ্যয়ন করেছিস, এখন ছেড়ে সম্পূর্ণ নতুন জিনিসে যাস না, তাহলে এই কাজটায় ব্যাঘাত ঘটবে, এটা সেকেন্ডারি কর্ম হয়ে যাবে, অন্য কাজটা প্রাইমারি কর্ম হয়ে যাবে। আমি বিরত থেকেছি অন্তরাত্মার কথা শুনে। আর বেশি কথা না বলে ব্যাচের ডিটেলসগুলো একটু বলে দিই, দেখে নাও। দেখো, ক্লাস হবে সাগ্নিক স্যার কোচিং নামে, আমার অ্যাপ আছে, সেই অ্যাপের মধ্যে, সেই অ্যাপে তুমি যখন ভর্তি হবে তারপর আমি ব্যাচে অ্যাক্সেস দেব, তুমি 24শে জুন 2026 থেকে ক্লাস দেখতে পাবে। একটা রুটিন দেয়া হবে, সেই রুটিনটা আমি, তোমরা যখন আমার সাথে যোগাযোগ করবে ব্যাচে ভর্তির জন্য পাঠিয়ে দেব, বুঝতে পারবে। যদিও আমি এখানেও আলোচনা করে দিচ্ছি। সেই রুটিন অনুযায়ী রাত 9টার সময় ক্লাস দেওয়া হয়, রেকর্ডেড ক্লাস। রেকর্ডেড ক্লাস মানে কোনো এক সময় লাইভ ক্লাস হয়েছিল তার লেকচার, তা নয়। রেকর্ডেড ক্লাস মানে এই যে আমি কমপ্লিট ডিস্ট্রাকশন ছাড়া তোমাদেরকে যে কথাটা বলছি সুন্দর করে, আমার নিজের ওয়েতে মনোনিবেশ করে যে পড়াচ্ছি, এইটাকেই বলা হয় রেকর্ডেড লেকচার। আমার ক্লাস কিরকম হয় এটা দেখার জন্য তুমি আমার রিসেন্ট কিছু ভিডিও দেখো, তাহলে বুঝে যাবে যে রেকর্ডেড লেকচার আসলেই লাভজনক। কারণ রেকর্ডেড লেকচারের মাঝে কোনো ধরনের ডিস্ট্রাকশন থাকে না। কোনো এক স্টুডেন্ট পরে লাইভে জয়েন করে কমেন্ট করে না, স্যার আপনি আগে কি বলেছেন সেটা একবার আমাকে আরেকবার আলোচনা করে দিন। কারণ এই জিনিসগুলো একটা স্যারের পড়ানোয় ব্যাঘাত ঘটায়। কিসে ব্যাঘাত ঘটায়? স্যারের ফ্লোতে। কারণ পড়ানো একটা আর্ট, এই আর্টটা মেনটেন করার জন্য নিজের মধ্যে ফ্লো রাখা খুব জরুরি, খুব জরুরি। এই যে তোমরা দেখবে আমার কথা বলার মাঝে কিছু জায়গায় আমি একটা কথাকে দুবার রিপিট করে ফেলি, যেটাকে বাংলা ভাষায় বলা হয় তোতলিয়ে ফেলা। আমি কিন্তু খুব বিরক্ত লাগে এইগুলো, কারণ আমি মনে করি পড়ানো হবে একদম ক্লিয়ার ওয়েতে, উচ্চারণ হবে স্পষ্ট, শব্দের মাঝে একটা ফাঁক থাকবে
এবং স্টুডেন্টদের মনের মধ্যে গিয়ে ডিরেক্টলি হিট করবে তোমার শব্দগুলো, তাহলেই সেটা পড়ানো। সেটা লাইভ ক্লাসে আমি করতে পারি না, কারণ লাইভ ক্লাসে এতজনের এত কমেন্ট, ওই যে ক্লাস করতে করতে এই যে তাকালাম কমেন্টের দিকে, পড়ানো ফ্লোটা নষ্ট হয়ে গেল, ডটগুলোকে আর কানেক্টিং করতে পারলাম না। এই কারণে রেকর্ডেড ক্লাস দেওয়া হয় কোনো ধরনের ডিস্ট্রাকশন ছাড়া। লাইভ ক্লাসে এটা 4 ঘন্টা হয়, রেকর্ডেড ক্লাসে এটা 40 মিনিটে হয়ে যায়, যেটা তোমার পক্ষেও সুবিধা। তোমার সময় আছে নাকি 4 ঘন্টা ধরে একটা ক্লাস দেখবে, তাহলে নোট পড়বে কখন আর রিভাইজ দেবে কখন? কারণ ডাব্লিউবিসিএস তো পড়ার থেকেও বেশি জরুরি রিভাইজ দেওয়া, শুধু পড়লে তো হয় না, রিভাইজ দিতে হয়। বিশেষ করে যদি 3 বার পড়ি 5 বার রিভাইজ দিতে হয়, তাহলেই ডাব্লিউবিসিএস হয়। কারণ এই পরীক্ষা অন্যান্য পরীক্ষার মতো না, আমি বারবার বলি, এই বেকারত্ব মুক্তির পরীক্ষা না, এই পরীক্ষা নিজের স্ট্যাটাসকে বৃদ্ধি করার পরীক্ষা। এই কারণে ডাব্লিউবিসিএস এখন যারা পড়ে তারা অলরেডি অন্যান্য চাকরি করে আর ডাব্লিউবিসিএস পড়ে, বেশিরভাগের কথা বলছি। এমন নয় ফ্রেশার্সরা পড়ে না, ফ্রেশার্সরা পড়ে, যারা সচেতন, যাদের ওই কোয়ালিটিগুলো আছে তারা পড়ে। কিন্তু বেশিরভাগই যারা পড়ে তারা হচ্ছে অন্য চাকরি আগে পেয়েছে, তারপর ডাব্লিউবিসিএস পড়ছে। তার কারণ হচ্ছে ডাব্লিউবিসিএস, আবারও বলছি, বেকারত্ব থেকে মুক্তির পরীক্ষা নয়, এটা সামাজিক সম্মান বাড়ানোর একটা পরীক্ষা। রুটিন মাফিক ক্লাস দেওয়া হয়, তার সাথে নোট থাকে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা উভয় ভাষাতেই। অর্থাৎ ধরে নাও ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন একটা ক্লাস হলো, তার একটা নোট থাকলো বাংলা ভাষা, একটা নোট থাকলো ইংরেজি ভাষায়। তোমার যেটা খুশি, যেটা পড়তে সুবিধা হয় সেটা ডাউনলোড করে নাও। তবে আমি সবসময় বলি, পলিটির কোনো ক্লাস বা ইকোনমির কোনো ক্লাস, যেটা ধরে নাও কঠিন কনসেপ্ট, তার নোটটা তুমি চাইলে প্রথমে বাংলায় পড়তে পারো যখন একদম প্রথমবারের জন্য পড়ছো। তারপর যখন তুমি রিভাইজ দেবে, সেই রিভাইজ দেওয়ার স্ট্র্যাটেজি কি, এটা আমি ব্যাচের মধ্যে লাইভ ক্লাস যখন হবে তখন বলবো, এখন বলছি না। তো রিভাইজ যখন দেবে তখন তুমি ইংরেজিতে রিভিশন দিও। কিন্তু যেগুলো সহজ ক্লাস, সেগুলো আর বাংলায় পড়ার কোনো প্রয়োজন নেই। যদিও আমি আবারও বলছি, তোমার কাছে সম্পূর্ণ ফ্রিডম রয়েছে, তুমি বাংলায় পড়বে না ইংরেজিতে পড়বে। আমি দুটো ভাষাতেই নোট দিয়ে দিই, বাংলা ভাষাতেও এবং ইংরেজি ভাষাতেও। এমনকি বাংলা ভাষায় যে নোটগুলো থাকে, সেই নোটগুলো ইম্পর্টেন্ট বাংলা টার্মের পাশে তার ইংরেজি টার্মটাও থাকে। সুতরাং সেটা পড়লেও যে ইংরেজি টার্ম তুমি জানতে পারবে না তা নয়। তবে আমি সবসময় প্রেফার করি যে ইংরেজিটাই যেন তুমি পড়ো। হ্যাঁ, কঠিন কঠিন কিছু ক্লাসের জন্য তুমি প্রথমবার বাংলা নোটের সহায়তা নিতে পারো। প্রতি সপ্তাহে যা পড়া হয় তার উপর উইকলি মক টেস্ট হয়, এবং এই উইকলি মক টেস্টের প্রশ্নগুলো ইচ অ্যান্ড এভরি আমি কিন্তু নিজে হাতে বাছাই করি। তার কারণ আজকে ইউপিএসসি পরীক্ষা হয়েছে, ইউপিএসসি পরীক্ষায় প্রিলিমিনারিতে যে প্রশ্ন এসছে, 10টা প্রশ্ন করতে গিয়েই হিমশিম খেয়ে যাচ্ছে স্টুডেন্টরা। মানে সেই কয়েন টস করে উত্তর দেওয়ার মতো ব্যাপার আর কি। কারণ কোত্থেকে প্রশ্ন এসছে কেউ জানে না, ভুল ভাল প্রশ্ন এসছে। এবার এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিচ্ছু নয়, কারণ সিভিল সার্ভিসের মতো একটা পরীক্ষা, সেই পরীক্ষায় সবসময় স্টুডেন্টদেরকে মানসিকভাবে অস্থির করা হয়, অস্থির করতে চায় পরীক্ষক। তা সেই কারণে যখন রিসোর্স বাড়ছে, টিচার বাড়ছে, স্টুডেন্টদের পড়ার কোয়ালিটি বাড়ছে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন কঠিন হবেই। এবং সেই প্রশ্ন কঠিনকে কিভাবে ম্যানেজ করব, এটা করার জন্য বাড়ি থেকে যখন মক টেস্ট দেবো তখন কঠিন প্রশ্নেও মক টেস্ট দিয়ে যেতে হবে। আমার এই কারণে যে প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো অদ্ভুত হয়। সেই প্রশ্নগুলো তুমি প্রত্যেকটাই নোট থেকে পাবে, কিন্তু সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় তুমি অনেক কনফিউজ হবে। কেন কনফিউজ হবে? তার কারণ সেই প্রশ্নগুলো স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, হ্যাঁ, স্টেটমেন্ট কনক্লুশন 1 and 2 অনলি, 2 and 3 অনলি, 1, 2 and 4 এইরকমভাবে সাজানো থাকবে, অর্থাৎ বড় বড় করে থাকে প্রশ্নগুলো। তো সেই কারণে মক টেস্টটা খুব গুরুত্বপূর্ণ। আমার মক টেস্ট তুমি যদি দাও, এই যে যারা 2024-এর প্রিলিমিনারি দেবে, আমার মক টেস্ট যারা দিয়েছে, আমি টোটাল 13টা মক টেস্ট নিয়েছি, আরও 2টো মক টেস্ট নেবো, 15টা মক টেস্ট নেবো প্রিলির আগে। যারা দেবে তাদের প্রিলিতে যতই কঠিন প্রশ্ন আসুক আর ভয় পাবে না, কারণ বিশেষ করে ডাব্লিউবিসিএস ফুল মক 12 বলে যে মক টেস্ট আমি নিয়েছিলাম, তার প্রত্যেকটা প্রশ্ন ছিল আনকমন। প্রত্যেকটা প্রশ্ন আনকমন মানে কি, মানে ভয়ঙ্কর লেভেলের। সেই ইউপিএসসির যে আনকমন প্রশ্ন সেগুলোই আমি দিয়েছিলাম। এরকমভাবে টোটাল 15টা মক টেস্ট দিয়ে স্টুডেন্টদেরকে রেডি করাচ্ছে, এটা এক্সট্রা মক টেস্ট। এরকমই লেভেলের হয় উইকলি মক টেস্ট আর মান্থলি মক টেস্টগুলো। সারা মাসে যা পড়া হলো তার উপর মান্থলি মক টেস্ট, সারা সপ্তাহে যা পড়া হলো তার উপর উইকলি মক টেস্ট। সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে স্যারের সাথে সরাসরি যোগাযোগ। মানে তোমাদের প্রশ্ন হবে যে ওই রেকর্ডেড ক্লাসটা দেখলাম স্যার, আপনি এত বড় বড় কথা বলছেন, খুব ভালো কথা, কিন্তু আমার যদি প্রবলেম হয়, আমার তো হতেই পারে, কারণ কোনো টিচার তো পারফেক্ট টিচার হতে পারে না, আমার কোনো একটা বিষয় বুঝতে প্রবলেম হতে পারে।
তো সেটা আমি কিভাবে ক্লিয়ার করব ক্লাসের মাঝে? না, তুমি ক্লাসের মাঝে ক্লিয়ার করবে কেন? ক্লাসটা দেখে নাও, দেখার পর তুমি স্যারের সাথে ফোন করো, স্যারকে হোয়াটসঅ্যাপ করো, তুমি তারপর দেখো স্যার তোমাকে বুঝিয়ে দেয় কি না। স্যার ইনস্ট্যান্ট তোমাকে বুঝিয়ে দেবে, স্যার ইনস্ট্যান্ট তোমাকে বুঝিয়ে দেবে। আমার প্রত্যেকটা স্টুডেন্ট যখনই কোনো কনফিউশন হয়েছে ইনস্ট্যান্ট সে উত্তর পেয়েছে। সুতরাং স্যারের সাথে তুমি ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে। এখানে এমন নয় যে পড়াচ্ছে শাগনিক স্যার, মুখ হচ্ছে শাগনিক স্যার, কোচিং চালাচ্ছেন পাড়ার পঞ্চু, তা কিন্তু নয়। এখানে শাগনিক স্যার তোমাকে পড়াচ্ছে, তুমি তোমার কোনো কনফিউশন হলে, সে যে কোনো বিষয়ে কনফিউশন হতে পারে, তুমি জিজ্ঞেস করবে কাকে? অবশ্যই শাগনিক স্যারকে, পাড়ার পঞ্চুকে তুমি জিজ্ঞেস করবে না, কারণ যে পড়িয়েছে সেই তো তোমার উত্তর দিতে পারবে ভালো। এবং একটা টিচার তোমাকে সব সাবজেক্ট পড়াচ্ছে, সব থেকে বড় সুবিধা কি জানো? সব থেকে বড় সুবিধা হচ্ছে একটা টিচারের পড়ানোর স্টাইলের সাথে তুমি অভ্যস্ত হয়ে যাও। তুমি দেখবে, আমি দেখেছি বিভিন্ন ইনস্টিটিউশনে যখন 10টা টিচার রাখা হয়, এক টিচার হিস্ট্রি পড়ায় খুব ভালো, তার নোট হয় 30 পাতার, আর এক টিচার জিওগ্রাফি পড়ায়, কিন্তু সে পড়াতে পড়াতে বারবার স্টামারিং করে, তার পড়ানোর ফ্লোটা থাকে না, সে নোট দেয় 4 পাতার, তার পড়ানোর ক্লাসের যে কোয়ালিটি সেটা কেমন একটা আলাদা টাইপ লাগে। এটা তোমার এখানে হবে না। একটা টিচারের পড়ানোর স্টাইল তুমি জানো, তার নোট বানানোর স্টাইল তুমি জানো, সেই স্টাইলেই তুমি ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট পাবে। তারপর তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই বেশি ফোকাস করবে, যেটা কম ভালো লাগে কম ফোকাস করবে। কিন্তু তোমার এরকম হবে না যে স্যার 2টো সাবজেক্ট ভালো পড়ানো হচ্ছে, বাদ বাকি 6টাই তো খারাপ পড়ানো হচ্ছে। এবার কথা হচ্ছে কোন কোন সাবজেক্ট এখানে কভার করা হবে। তার আগে আমি ফিসটা একটু বলে দিই। মান্থলি ফিস হচ্ছে 1200 টাকা, অ্যাডমিশন ফিস হচ্ছে 1000 টাকা, 12 মাসের কোর্স। ভর্তির সময় তাহলে তোমার দিতে হচ্ছে অ্যাডমিশন ফিস 1000 আর 1 মাসের অ্যাডভান্স ফিস 1200, টোটাল 2200 টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে। তারপর প্রতি মাসে তোমাকে নোটিশ দেওয়া হবে যখন তোমার ব্যাচের মান্থ শেষ হবে। আমার রুটিন অনুযায়ী যখন তোমার মাস শেষ হলো মানে 24শে জুন, 24শে জুলাই আবার তুমি নেক্সট ফিস দেবে, সেটা হচ্ছে 1200 টাকা, 12 মাস তোমাকে ফিস দিতে হবে। ক্লিয়ার? ভর্তির জন্য যোগাযোগ করবে কোথায়? এটা হচ্ছে আমার নাম্বার, আমার এছাড়া কোনো নাম্বার নেই, ডিরেক্ট আমাকে কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাকে কিছু প্রশ্ন করব, আমি তোমার কিছু কোয়ালিটি যাচাই করব, তারপর যদি তোমার কাছ থেকে সঠিক উত্তর পাই তবেই তোমাকে আমি ভর্তি নেবো, অ্যাডমিশন ডিটেলস পাঠাবো। কারণ আমি আবারও বলছি আমি সবাইকে ভর্তি নিতে চাই না, স্টুডেন্টের অভাব আমার কোনোদিন হয় না, হলেও কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই, হলে বরঞ্চ খুশি হব, ভিড়ের মধ্যে আমি যাই না। কিন্তু আমি তোমাকে যখন ভর্তি নেব তোমার মধ্যে কিছু কোয়ালিটি আছে কিনা সেটা যাচাই করেই ভর্তি নেব। কখনো অ্যাপ থেকে ভর্তি হতে যেও না, কারণ অ্যাপ থেকে ভর্তি হওয়ার সিস্টেম আমি ইচ্ছা করেই রাখিনি যে কেউ আসবে আর অ্যাপ থেকে পয়সা দিয়ে ভর্তি হয়ে যাবে, পারবে না। আগে আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি উত্তর দেবে, তারপর তোমাকে অ্যাডমিশন ডিটেলস পাঠাবো, যোগ্য মনে হলে তুমি অ্যাডমিশন নেবে, তারপর তোমাকে যখন ব্যাচে অ্যাক্সেস দেবো তুমি তখন অ্যাপের মধ্যে ব্যাচ দেখতে পাবে। আর ক্লাস শুরু হবে 24শে জুন থেকে, ভর্তির শেষ তারিখ হচ্ছে 21শে জুন 2026। 50 জনের সিট থাকে প্রতিটা ব্যাচে। আমি আবারও বলছি 50 জন ভর্তি হয়ে গেলে কিন্তু আর একজনকে ভর্তি নেওয়া হবে না, আবার ওয়েট করতে হবে, কারণ আবার সেপ্টেম্বর মাসের দিকে ব্যাচ আসবে পুজোর সময়। ক্লাস কি তুমি যখন খুশি তখন দেখতে পাবে? অবশ্যই তুমি যখন খুশি তখন দেখতে পাবে ক্লাস, যতদিন কোর্সে থাকবে, যতদিন কোর্সে থাকবে ততদিন যখন খুশি তখন ক্লাস দেখতে পাবে। নোট ডাউনলোড করতে পারবে, ক্লাস কিন্তু ডাউনলোড করতে পারবে না, ভিডিও লেকচারগুলো ডাউনলোড করতে পারবে না, সেগুলো তুমি যখন খুশি তখন দেখতে পারবে, কিন্তু নোট ডাউনলোড করতে পারবে, সেগুলোকে তুমি প্রিন্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কোন কোন সাবজেক্ট কভার করা হবে? হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমিক্স, এছাড়াও কিছু ওয়ার্ল্ড ইকোনমিক কনসেপ্ট, সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ইংলিশের অবজেক্টিভ, স্ট্যাটিক জিকে ইন্ডিয়া ওয়ার্ল্ড, ম্যাথমেটিক্স প্লাস জিআই। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা মান্থলি একটা লিটল ম্যাগাজিন দিই, সেই ম্যাগাজিনটা ইংলিশ বাংলা দুটো ভাষাতেই দেওয়া হয়, এবং ডেসক্রিপটিভ ইংলিশ প্লাস বেঙ্গলি মাসে একটা করে, মাসে একটা করে। আবারও বলছি এই ডেসক্রিপটিভ ইংলিশ প্লাস বেঙ্গলি এটা কিন্তু এক্সট্রা ফেসিলিটি তোমাদের এই কোর্সের মধ্যে, কিন্তু এটা ধরো না তোমরা, এটা এক্সট্রা ফেসিলিটি, এটা আমি দিই। এটা আবার কখনো নাও দিতে পারি, কখন না দিতে পারি, যেমন প্রথম মাস হওয়ার পর এখন যেমন ধরো প্রিলি 13ই মাস থেকে একটা ব্যাচ শুরু হয়েছে, সেই ব্যাচের 2 মাস শেষ হলো 14ই জুন প্রিলি। তো এর আগে ওদেরকে আমি অপশনাল বিষয়ক বিভিন্ন ক্লাস করিয়েছি, বিভিন্ন লাইভ ক্লাসে স্ট্র্যাটেজি রিলেটেড কিছু ক্লাস করেছি,
2 মাস শেষ হওয়ার পর ওদের আমি ডেসক্রিপটিভের ফার্স্ট ক্লাস করালাম। কি বললাম বোঝা গেল? মেনলি আমি ডেসক্রিপটিভ করাই প্রিলি প্লাস করার পর। তার আগে ওই ডেসক্রিপটিভ প্রথম থেকে যে খুব ভালোভাবে করানো হবে এই আশায় এসো না, কারণ প্রথম থেকে খুব ভালোভাবে করিয়ে লাভ নেই। ছোটোবেলায় ইংরেজি শেখোনি, গ্রামারের বেসিক জিনিস জানো না, আর প্রথম থেকেই যদি তোমাকে ডেসক্রিপটিভ করায় তুমি ছড়াবে। সেই কারণে প্রথমে আমি ইংলিশ অবজেক্টিভ গ্রামারটা ভালো করে শিখিয়ে নিই, তারপর ডেসক্রিপটিভের ব্যাপারটা আসে। তুমি একবার প্রিলি পাস করে যাও, তারপর তোমাকে 30টা ডেসক্রিপটিভ লেখাবো। কিন্তু ওই প্রথম থেকে ইংরেজি কিচ্ছু বোঝো না, স্যার আমি লিখতে পারছি না, কি করবেন ক্ষমা করো, ওই দায়িত্ব আমি নিতে রাজি নই, ওই দায়িত্ব নিই না। এরপর কিছু বৈশিষ্ট্য বলি। লাইভ ক্লাস আছে মাসে 2টো করে, সেই লাইভ ক্লাসে আমি স্ট্র্যাটেজি আলোচনা করি। আবারও বলছি, অর্থাৎ তুমি কিভাবে ভালোভাবে রিভিশন দেবে, কিভাবে তোমার নোটকে আরও উন্নত বানাবে, অর্থাৎ স্যারের নোটের সমন্বয়ে তোমার যে বাইরে থেকে কিছু ইনফো যদি পাচ্ছ নোটের মধ্যে লিখে রাখবে সেই জিনিসগুলো, কোন কোন সাবজেক্টে বেশি ফোকাস করবে, কোন কোন চ্যাপ্টারে বেশি ফোকাস করবে, এই ধরনের কিছু আলোচনা আমি লাইভ ক্লাসে করি। মাসে 2টো করে লাইভ ক্লাস থাকে। আর বাদ বাকি যে মেন ক্লাসগুলো সেগুলো কিন্তু রেকর্ডেড ক্লাস। আমি আবারও বলে দিচ্ছি, রাত 9টার সময় দেওয়া হয় রুটিন ওয়াইজ। তোমার যখন ইচ্ছা তুমি তখন সেটা দেখে নেবে। আর প্রত্যেকটা ভিডিও ক্লাসের সাথে ক্রিস্টাল ক্লিয়ার স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ আকারে দেওয়া হয়, যেটা তুমি ডাউনলোড করতে পারবে। প্রতি মাসের শুরুতে রুটিন দেওয়া হয়, আর সেই রুটিন অনুযায়ী রাত 9টায় হচ্ছে ক্লাস আপডেট। আর কোর্সের ভ্যালিডিটি হচ্ছে 12 মাস। রুটিন বানানোর সময় আমি কী কী মাথায় রাখি, ছোট ছোট পার্টে প্রতিটা চ্যাপ্টার শেষ করা, অর্থাৎ একটা বড় চ্যাপ্টার সেগুলোকে পার্ট বাই পার্ট শেষ করি। ইন্ডিয়ান ফিজিওগ্রাফি বিরাট বড় চ্যাপ্টার, 4টে পার্টে সেটা শেষ করা আছে। এরকমভাবে প্রত্যেকটা ছোট ছোট পার্টে চ্যাপ্টারগুলোকে শেষ করা হয়। প্রত্যেকটা বিষয়কে প্যারালালি পড়া হয়, এমন নয় হিস্ট্রি পড়া হলো ইকোনমিক্স পড়া হলো না, পলিটি পড়া হলো সায়েন্স পড়া হলো না, ম্যাথমেটিক্স পড়া হলো ইংলিশ পড়া হলো না। প্রত্যেকটা বিষয়কে তোমরা যখন রুটিনটা দেখবে বুঝে যাবে প্যারালালি পড়া হয়। খুব গুরুত্বপূর্ণ এটা প্যারালালি পড়া, কারণ প্যারালালি যে না পড়তে পারবে সে সমস্ত বিষয়ের চাপ একসাথে নিতে পারে না। সিভিল সার্ভিসে কোনো কিছুর মাস্টার হতে হয় না, জ্যাক অফ অল ট্রেডস হতে হয়। সেই কারণে জ্যাক অফ অল ট্রেডস হওয়ার জন্য প্রত্যেকটা বিষয়কে প্যারালালি সাইমালটেনিয়াসলি অধ্যয়ন করা খুব জরুরি। রুটিনের মাঝে কিছু স্টাডি গ্যাপও তুমি পাবে। যেমন ধরে নাও, প্রথম সপ্তাহে ক্লাস শেষ হলো, কথার কথা বলছি 7 তারিখ, 8 তারিখ গ্যাপ থাকে, 9 তারিখ গিয়ে হয় প্রথম সপ্তাহের মক টেস্ট। তাহলে ওই যে 8 তারিখ যে গ্যাপটা থাকছে, ওই গ্যাপটা কিসের জন্য থাকে? ওই গ্যাপটা থাকে যাতে তুমি ওই সপ্তাহে যে পড়াগুলো হলো, প্রতিদিন প্রায় 2টো করে ক্লাস দেওয়া হয়, ওই সপ্তাহে যে ক্লাসগুলো দেওয়া হলো সেই ক্লাসগুলোকে তুমি ওই দিন যাতে রিভিশন দিয়ে নিতে পারো, এবং ওই দিন মেনলি রিভিশন দিয়ে তুমি তার পরের দিন ঠান্ডা মাথায় মক দাও। সেই কারণে কিছু স্টাডি গ্যাপও থাকে। কেন স্টাডি গ্যাপগুলো থাকে? যাতে তোমার নিজের পড়া আর রিভিশনের সুবিধা হয়। এই রুটিন তোমার ডেইলি রুটিনও হতে পারে। আমি সবসময় বলি, আমি তোমাদের প্রথম লাইভ ক্লাসেই বলবো এই রুটিন কিভাবে তোমার ডেইলি রুটিন হতে পারে, এবং এই রুটিনকে মেনটেন করে রিভিশন তুমি কিভাবে দিতে পারো সঠিকভাবে। সেটা এখন ফ্রিতে আমি বলবো না, কারণ সেটা বলা উচিত নয়। মাসের শুরুতে একটা টার্গেট ফিক্স করতেও সাহায্য করবে এই রুটিন। এবার কিছু কোশ্চেন, ক্লাস কোন মাধ্যমে হবে? সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। আমি আগেই বলেছি, গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন সাগ্নিক স্যার কোচিং, ডেস্কটপ ল্যাপটপ থেকে ওয়েব ভার্সনের মাধ্যমেও তুমি ক্লাসগুলো দেখতে পাবে। কোর্স শেষ হয়ে যাওয়ার পর 12 মাস হয়ে যাওয়ার পর কি তুমি ভিডিও দেখতে পাবে? না, ভিডিও দেখতে পারবে না। 12 মাসে ভিডিওগুলো উপলব্ধ থাকবে। নোটগুলো তুমি যদি ডাউনলোড করে রাখো তাহলে নোটগুলো তোমার কাছে উপলব্ধ থাকবে। তবে তারপরেও যদি তুমি কোর্স এক্সটেন্ড করতে চাও, তার জন্য রিপিটার ব্যাচ আছে, যেখানে রিভিশন মক টেস্ট হয় মেনলি। সেই রিপিটার ব্যাচে জয়েন করতে পারো, তাহলে তুমি পুরোনো ভিডিওগুলো আবার দেখতে পারবে। এই কোর্সে কি অপশনাল করানো হবে? না, এই কোর্সের মধ্যে অপশনাল ইনক্লুড নেই। এই কোর্সে WBCS ছাড়া কি অন্যান্য পরীক্ষা কভার করা যায়? অবশ্যই কভার হবে। এখনও পর্যন্ত WBCS এর যা সিলেবাস, এই MCQ প্যাটার্ন, এই সিলেবাসে মেনলি 99% পরীক্ষা কভার হয়ে যায় WBCS এর পড়া পড়লে। সুতরাং অন্যান্য পরীক্ষাগুলোর বেসিক পার্টটা তার প্রত্যেকটাই কভার হয়ে যাবে এই WBCS পড়লে। এবার রুটিনটা একটু দেখিয়ে দিই তোমাদের, দেখে নাও। ফার্স্ট উইক ফার্স্ট মান্থ 24শে জুন স্টোন এজ হচ্ছে, 25শে জুন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পার্ট 1 পার্ট 2 হচ্ছে, 26শে জুন লেটার মুগলস হচ্ছে, 27শে জুন অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস হচ্ছে পার্ট 1 অ্যান্ড 2। তাহলে 27শে জুন প্রথম সপ্তাহে ক্লাস শেষ হলো, হিস্ট্রিটা হলো মেনলি। ফার্স্ট উইকের মক হবে 28শে জুন, গ্যাপ থাকছে 29শে জুন।
আবার সেকেন্ড উইকে চলে যাও, জিওগ্রাফি হচ্ছে, তার সাথে ম্যাথমেটিক্স হচ্ছে, তার মক হচ্ছে। তারপর থার্ড উইকে চলে যাও ফার্স্ট মান্থের, কনস্টিটিউশন হচ্ছে, তার মক হচ্ছে। তারপর ফোর্থ উইকে চলে যাও ফার্স্ট মান্থের, সেখানে ইকোনমিক্স হচ্ছে, ফিজিক্স হচ্ছে, কেমিস্ট্রি হচ্ছে, বায়োলজি হচ্ছে, ইংলিশ হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে। এবং তারপর প্রায় 6-7 দিনের একটা গ্যাপ থাকছে। 15ই জুলাই ফার্স্ট মান্থে ক্লাস শেষ হচ্ছে। 15 থেকে 23 তারিখ, এই যে দীর্ঘ প্রায় তোমার দিন 8 দিন, এই 8 দিন তোমার একটা গ্যাপ থাকছে। এই গ্যাপটা কেন থাকছে? সারা মাসের পড়াটা রিভিশন নেওয়ার জন্য। রিভিশন দেবে, দেওয়ার পর তোমার মাসিক মক হচ্ছে, অর্থাৎ সারা মাসে যা পড়া হলো ফার্স্ট মান্থে 24শে জুলাই। এর থেকে ভালো প্রসেস কি হতে পারে আমি জানি না একটা স্টুডেন্টকে রেডি করানোর, সেই কারণে আমি এই প্রসেসটা মেনটেন করি। এই হচ্ছে রুটিন। লাইভ ক্লাস কখন হবে? 28শে জুন একটা লাইভ ক্লাস আছে, 16ই জুলাই একটা লাইভ ক্লাস আছে, ঠিক আছে? তো এই দুটো লাইভ ক্লাস হবে। এই দুটো লাইভ ক্লাসে তোমাদের কিছু স্ট্র্যাটেজি সেইগুলোই আলোচনা করি। এখানে আমি কিন্তু পড়াশোনার কথা আলোচনা করি না, পড়াশোনা থেকেও যেগুলো ইম্পর্টেন্ট, কিভাবে তুমি নিজেকে স্থির রাখবে, আবারও বলছি কিভাবে তুমি সাবজেক্টগুলোকে বাঁচবে, কিভাবে তোমার দুর্বলতাকে চিহ্নিত করবে এবং সেগুলোকে কাটিয়ে উঠবে, সেই জিনিসগুলোই আলোচনা করি। তো তোমরা শুনলে ব্যাচের ডিটেলস। এবার যাদের মনে হবে আমার কাছে তোমরা ভর্তি হবে, তারা যোগাযোগ করবে।